ওকে, তো আজকে আমাদের আলোচনা হচ্ছে ইএনভিএসের 1.2 অর্থাৎ যেটা আছে অটিকোলজি, সিনিকোলজি আর প্রধান স্থলজ বায়ুসমূহ এই বিষয়টা নিয়ে। তো অটিকোলজি মানে কি আমাদের জানতে হবে, সিনিকোলজি মানে কি জানতে হবে নিচে আসে, এবং আমাদের জানতে হবে যে প্রধান স্থলজ বায়ুসমূহ আছে মানে বায়ুমগুলো রয়েছে সেগুলোকে কি ছটা আছে মোট। এই যে প্রথমে আছে তুন্দ্রা, তারপর আছে তৈগা, তারপর আছে তৃণভূমি বায়ম, তারপর মরুভূমি বায়ম, তারপর অরণ্য বায়ম, তারপর ম্যানগ্রোভ বায়ম, এই কটা আসে। তো অটিকোলজি বলতে বোঝায় যে একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুতন্ত্র অধ্যয়ন, মানে একটা নির্দিষ্ট প্রজাতির যে বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র, মানে তার সাথে পরিবেশের যে সম্পর্ক সেটা নিয়ে অধ্যয়নই হচ্ছে অটিকোলজি। এই অটিকোলজি যখন নোটস দেখবি তাহলে বুঝতে পারবি। তো অটিকোলজিটা এসছে অটো থেকে, মানে অটো থেকে অট এসছে। তো এই অটো মানে হচ্ছে একা, এটা একটা গ্রিক শব্দ। এই অটিকোলজিকে আবার বলা হয় প্রজাতিগত বাস্তুবিদ্যা বা পপুলেশন ইকোলজিও। ইকোলজি শব্দের প্রবক্তা আর সিনিকোলজি শব্দের প্রবক্তা একজনই, কে না বিজ্ঞানী স্ক্রুটার। এবং এই দুটো শব্দ মানে অটিকোলজি এবং সিনিকোলজি, এই দুটো শব্দই কিন্তু বিজ্ঞানী স্ক্রুটার 1896 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন। তারপর সিনিকোলজি হচ্ছে অটিকোলজির উল্টো, অর্থাৎ অটিকোলজিটা কি ছিল, একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুতন্ত্র অধ্যয়ন। এখানে আছে সিনিকোলজি মানে একাধিক প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন। সিনিকোলজিটা সেম, ওখানে যেমন গ্রিক শব্দ অটো থেকে অট এসছে, সেরকম সিন থেকে সিনি এসছে গ্রিক শব্দ এটাও। তো সেই সিন মানে হচ্ছে একসাথে। এই সিনিকোলজিকে আবার বলা হয় কমিউনিটি বাস্তুবিদ্যা। কেননা দেখি একটা জিনিস, যে অটিকোলজি মানে একটা নির্দিষ্ট প্রজাতি, ওই জন্য প্রজাতিগত বাস্তুবিদ্যা বলি। সেই জায়গায় দাঁড়িয়ে সিনিকোলজি মানে একাধিক প্রজাতি নিয়ে একটা কমিউনিটি হয়, সেই জন্য এটাকে বলা হয় কমিউনিটি বাস্তুবিদ্যা। এটা হচ্ছে প্রবর্তক একজনই বললাম এই শব্দের, স্কুটার, 1896 খ্রিস্টাব্দে। এরপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পপুলেশন দিবস কবে পালিত হয়, এটা হবে উত্তর 11ই জুলাই। তারপর একটু জেনে নেব আমরা সিনকো কালচার নিয়ে। তো এই সিনকো কালচার হচ্ছে বৈজ্ঞানিক এবং রাসায়নিক পদ্ধতি ছাড়া ফসলের গুণমান বৃদ্ধি করার একটা প্রক্রিয়া। এবং এই সিনকো কালচারকে বলা হয় আবার সিনকো ইকোলজিক্যাল ফার্মিং। ঠিক আছে, সিনকো ইকোলজিক্যাল ফার্মিং বলা হয় এটাকে। এবং এই সিনকো কালচার এর প্রবর্তক মানে এই সিনকো কালচার চালু করেন টাকাশি ওটসুকা। ওকে, বিজ্ঞানী টাকাশি ওটসুকা হয়ে গেল, এখানে আর কিছু নেই। এবার আমাদের জানতে হবে ফেনোলজি কি। ফেনোলজি হচ্ছে যে বিভিন্ন ঋতু, আমাদের মোট 6টা ঋতু আছে, সেই 6টা ঋতু পর্যায়কালিক আবর্তনের মাধ্যমে জীবদেহে যে সমস্ত পরিবর্তন ঘটছে, অর্থাৎ ঋতুর পরিবর্তনের সাথে সাথে জীবদেহে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটছে। ঠিক আছে, নোটসে কি লেখা আছে আমি একটু বলি। নোটসে লেখানো আছে ঋতু পরিবর্তনের সাথে জীবদের পর্যায়ক্রমিক পরিবর্তন, তাই না? তো ঋতু যেভাবে পরিবর্তন হচ্ছে সেভাবে জীবদের পরিবর্তন হচ্ছে। যেমন ধরি আমরা, যেমন গ্রীষ্মকালে কী করছি, আমরা হালকা পোশাক পরছি, ঠান্ডা খাবার খাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি শীতকালে যাই তাহলে কী হচ্ছে, আমি মোটা পোশাক পরছি, গরম জল খাচ্ছি, গরম খাবার খাচ্ছি। তো এই যে জিনিসটাই ঋতু পরিবর্তনের সাথে জীবদেহের যে পর্যায়ক্রমিক পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে ফেনোলজি। এটা একটা প্রক্রিয়া। তারপর একটা কোশ্চেন আছে ডিএম কি, এটা আসার চান্স আছে। তো ডিএম হচ্ছে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে একই প্রজাতির জিনের মিশ্রণ, অর্থাৎ একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে, সেখানে অনেকগুলো প্রজাতি রয়েছে এবং সেই প্রজাতিগুলোর মধ্যে একটা নির্দিষ্ট প্রজাতির জিনের সংমিশ্রণ, মানে তারা জন্ম প্রক্রিয়া করতে এবং সেই জন্ম প্রক্রিয়ার মাধ্যমে যে জিনের সংমিশ্রণ হচ্ছে সেটাকে ডিএম বলে। ওকে, তারপর এখানে একটু জানার আছে যে বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারিস। তো এই যে বায়োস্ফিয়ারের গঠনগত, অর্থাৎ একটা বায়োস্ফিয়ার গঠন করতে গেলে কিন্তু বাস্তুতন্ত্রেরই প্রয়োজন হয়। আবার বায়োস্ফিয়ারকে টিকিয়েও রাখে একটা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মধ্যে কারা পড়ে, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ এক কথায় জীবরা পড়ে। এছাড়াও জীব ছাড়াও আমরা জানি যে জীব ছাড়াও বাস্তুতন্ত্রে অণুজীব থাকে এবং জড় পদার্থ থাকে। মেনলি প্রায়োরিটি দেওয়া হয় জীবকে। তো সেই জন্য বায়োস্ফিয়ারের গঠনগত এবং কার্যগত একক হলো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এইটুকু ক্লিয়ার হয়েছে আশা করছি। তো এগুলো আমি সহজভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমাদেরকে জানতে হবে যে ইকোটোন কি। দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী যে পরিবর্তনশীল এলাকা তাকে বলা হয় ইকোটোন। কয়েকটি ইকোটোনের উদাহরণ যদি দিতে বলে তাহলে ওটা হবে যে নদী এবং স্থলের মাঝে সমুদ্র তট, আবার বনভূমি এবং মালভূমির মাঝে তৃণভূমি, আবার সমুদ্র এবং স্থলের মাঝখানে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ইত্যাদি। এরপর আমরা একটু বুঝে নিই এজ এফেক্ট আর এজ স্পিসিস কি।
না ইকোটনে প্রচুর প্রজাতি থাকে, যার জন্য সেখানে জীব সংখ্যা অধিক হয়, যার জন্য এই অঞ্চলটিকে বা ইকোটনকে বলা হয় এজ এফেক্ট। এবং এই এজ এফেক্ট বা ইকোটন অঞ্চল যে প্রজাতিগুলো থাকে তাদেরকে বলা হয় এজ স্পেসিস বা এজ প্রজাতি। এবার একটু জেনে নিই প্রধান স্থলজ বায়োমগুলি সম্পর্কে। আমি আগে বললাম 6টা স্থলজ বায়োম আছে, যেগুলো হচ্ছে তুন্দ্রা, তৈগা, তৃণভূমি, মরুভূমি, অরণ্য এবং ম্যানগ্রোভ বায়োম। এর মধ্যে আবার তৃণভূমি বায়োমকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাবানা বা ক্রান্তীয় তৃণভূমি বায়োম, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম। আর অরণ্য বায়োমকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রান্তীয় অরণ্য বায়োম, দ্বিতীয় হচ্ছে উপক্রান্তীয় অরণ্য বায়োম এবং তৃতীয় হচ্ছে নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম। এরপর বায়োমগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন তুন্দ্রা বায়োম। এই তুন্দ্রা বায়োম আর্কটিক অঞ্চলে বিস্তৃত, তাই তুন্দ্রা বায়োমকে আর্কটিক তুন্দ্রা বলা হয়। এই তুন্দ্রা বায়োম আবার বরফাচ্ছন্ন। তুন্দ্রা শব্দের অর্থ হচ্ছে পতিত বা অনুর্বর। তুন্দ্রা বায়োমকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মেরু শীতল অঞ্চলের তুন্দ্রা বায়োমকে বলা হয় মেরু তুন্দ্রা, আর আলপাইন তুন্দ্রা যেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের তুন্দ্রা অঞ্চল। এই তুন্দ্রা অঞ্চলে বা তুন্দ্রা বায়োমে কঙ্কালসার মৃত্তিকা উপরি স্তরে পরিলক্ষিত হয় এবং নিম্ন স্তরে পর্জল মৃত্তিকা পরিলক্ষিত হয়। ফ্লোরা, এই তুন্দ্রা বায়োমের কয়েকটি ফ্লোরা হলো মস, কটন গ্রাস, বেটুলা ইত্যাদি। আর কয়েকটি ফোনা হলো মানে পানি গোষ্ঠী হলো রোমসার, শ্বেত ভাল্লুক, বল্গা হরিণ, সিন্ধু কটক বা সি হর্স ইত্যাদি। এই তুন্দ্রা অঞ্চলে পার্মাফ্রস্ট দেখা যায়। পার্মাফ্রস্ট কি না, তুন্দ্রা অঞ্চলে বরফ মিশ্রিত মৃত্তিকার যে উপরিভাগ রয়েছে সেটাকে বলা হয় পার্মাফ্রস্ট। এরপর একটু টৈগা বায়োম সম্পর্কে একটু জেনে নিই। এই টৈগা বায়োম হলো পৃথিবীর বৃহত্তম স্থলজ বায়োম। এই টৈগা বায়োমের যে দক্ষিণাংশ সেটাকে বলা হয় বোরিয়াল শিল্ড বা বোরিয়াল অঞ্চল। এই টৈগা বায়োমটি নর্থ আমেরিকা এবং ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি জায়গায় অবস্থিত। টৈগা বায়োমে কিছু ফ্লোরা এবং ফনা দেখা যায়, যেগুলি হলো ফ্লোরাগুলি হলো সাধারণত সরলবর্গীয় চিরহরিৎ প্রকৃতির, যেমন পাইন, ফার, জুনিপার, লাইকেন ইত্যাদি, এবং ফনা হলো মুস হরিণ, বাদামি ভালুক, জাপ পোকা প্রভৃতি। এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। আর বাকি যদি মনে হয় যে আর একটু পড়া দরকার, তাহলে নোটস যেটা দেওয়া আছে সেখান থেকে পড়লেই হয়ে যাবে। নোটসের যে কটা প্রয়োজন সব দেওয়া আছে। এবার একটু চলে আসি তৃণভূমি বা গ্রেজিং বায়োম সম্পর্কে। তো এই তৃণভূমি বায়োমকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রান্তীয় বা সাভানা তৃণভূমি বায়োম, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম। এই ক্রান্তীয় বা সাভানা তৃণভূমি বায়োম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন আফ্রিকায় সাভানা, কলম্বিয়ায় ল্যানোস এবং ব্রাজিলে ক্যাম্পোস নামে এটি পরিচিত। এই ক্রান্তীয় বা সাভানা তৃণভূমিতে হিউমাস জাতীয় হিউমাস দেখা যায়, মানে মাটিতে হিউমাসের পরিমাণ অনেকটা থাকে। এবং এখানকার কিছু উল্লেখযোগ্য ফ্লোরা হলো ইউক্যালিপটাস, আকাশমণি ইত্যাদি, এবং ফনা হলো গজল, নীলগাই প্রভৃতি। হ্যাঁ, তবে বলে রাখি যে এখান থেকে কীরকম টাইপের প্রশ্ন আসে। এখান থেকে মেনলি চলে এলো যে নীলগাই কোন বায়োমে দেখা যায়, তখন উত্তর হবে তৃণভূমি বায়োম, বা যদি আরও ডিটেলসের অপশন দেওয়া থাকে তাহলে ওটা হবে ক্রান্তীয় বা সাভানা তৃণভূমি বায়োম। হয়ে গেল। আবার আসতে পারে ইউক্যালিপটাস মেনলি কোন বায়োমে দেখা যায়, তখন ওটা সেম উত্তর হবে। এইভাবে কোশ্চেনগুলো আসে ফনার ফ্লোরাগুলো। এই জন্য যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমি অল্প করে এই কনসেপচুয়াল ভিডিওতে দিচ্ছি। আর বাকি যদি আর একটু মনে হয় পড়া দরকার, তাহলে নোটস থেকে পড়লেই হয়ে যাবে। আর মাত্র 3টে বায়োম বোঝালেই কনসেপ্ট শেষ। তো এবার আছে মরুভূমি বায়োম। এই মরুভূমি বায়োমও আবার 2 প্রকার, একটা হচ্ছে শীতল মরুভূমি বায়োম, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি বায়োম। এই শীতল মরুভূমি বায়োমের মধ্যে যেগুলো আছে, যে ভারতের শীতল মরুভূমি হচ্ছে লাদাখ এবং এশিয়ার সবথেকে শীতল মরুভূমি হচ্ছে গোবি। সেই জায়গাতেই উষ্ণ মরুভূমিতে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মানে পৃথিবীর উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা, এছাড়াও নামিবাসে, এবং পৃথিবীর ক্ষুদ্রতম মরুভূমি হচ্ছে কার্ক্রুস। এরপর এই মরুভূমি বায়োমে কিন্তু অ্যারিডিসল প্রকৃতির মাটি দেখা যায়, এবং এখানে যে ফ্লোরা অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠী তারা জিরোফাইট প্রকৃতি বা জাঙ্গল প্রকৃতির হয়ে থাকে। তো জিরোফাইট যেমন হচ্ছে ফণিমনসা, শিয়াল কাটা, এরকম জঙ্গলে যে সমস্ত উদ্ভিদ জন্মায়। আর ফনা বা পানি গোষ্ঠীর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যাঙ্গারু, র্যাটেল স্নেক, উট, লাল শেয়াল, ব্ল্যাক ম্যাম্বা প্রভৃতি। আর আছে অরণ্য বায়োম। এই অরণ্য বায়োমকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, ক্রান্তীয় অরণ্য বায়োম, উপক্রান্তীয় অরণ্য বায়োম এবং নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম। ক্রান্তীয় অরণ্য বায়োম হলো সর্ববৃহৎ অরণ্য বায়োম। এখানে 80% জীব প্রজাতি বসবাস করে। এখানকার মৃত্তিকা ল্যাটেরাইট প্রকৃতির। এখানে যে সমস্ত উদ্ভিদ গোষ্ঠী দেখা যায় সেগুলো হলো ব্রাজিল নাট, রোজউড, আয়রনুট ইত্যাদি। এবং যে সমস্ত প্রাণী গোষ্ঠী বা ফনা দেখা যায় সেগুলি হলো টুকান, বিলবার্ডস, কাকাতুয়া, গোসাপ ইত্যাদি।
এছাড়াও এই ক্রান্তীয় বর্ষা অরণ্য কিন্তু পৃথিবীর বৃহৎ বর্ষা অরণ্য। এরপর আসে উপক্রান্তীয় অরণ্য বায়োম। এই উপক্রান্তীয় অরণ্য বায়োমে সেরকম কিছু জানার নেই, এখানকার কিছু উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী জানলেই হবে। এখানকার উদ্ভিদ গোষ্ঠী সাধারণত শাল, দারুচিনি, মেহগিনি, ইউক্যালিপটাস জাতীয় উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়ে নেকড়ে, ইন্ডিয়ান বাইসন ইত্যাদি। এবার আছে নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম। সর্ববৃহৎ নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম হলো আলাস্কার বনভূমি এবং দ্বিতীয় বৃহত্তম নাতিশীতোষ্ণ অরণ্য বায়োম হলো চিলির ভালদিভিয়ান। এই দুটো কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট, যে সবথেকে বৃহত্তম কোনটা এবং দ্বিতীয় বৃহত্তম কোনটা। এরপর এখানকার কিছু উদ্ভিদ গোষ্ঠী হলো ওক, ম্যাপল, রোজউড, আয়রনউড ইত্যাদি। মানে এই অরণ্য বায়োমে রোজউড, আয়রনউড এগুলো কমন। আর প্রাণীদের মধ্যে রয়েছে সজারু, স্যালামান্ডার, রেকুন প্রভৃতি। এবার হচ্ছে লাস্ট স্থলজ বায়োম, যেটা হচ্ছে ম্যানগ্রোভ বায়োম। এই ম্যানগ্রোভ বায়োম আমরা সকলেই পরিচিত এই ম্যানগ্রোভ বায়োমের সাথে। তো এই ম্যানগ্রোভ বায়োমের মৃত্তিকা কিন্তু লবণাক্ত এবং শুষ্ক প্রকৃতির। এখানে মানে আমরা জানি বৃহত্তম ম্যানগ্রোভ বায়োম কোনটা, সুন্দরবন, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। এবং এখানকার যে সমস্ত ফ্লোরা বা উদ্ভিদ গোষ্ঠী রয়েছে সেগুলো আমরা জানি, যে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা ইত্যাদি। এবং প্রাণী গোষ্ঠী তো ভালো করেই জানি, বুনো শুয়োর, কাঁকড়া, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। এছাড়াও আরও কয়েকটি আছে, বিভিন্ন ধরনের পোকা থাকতে পারে, কিন্তু মেন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। তো এই হয়ে গেল, তাহলে আমাদের 1.2 অর্থাৎ অর্টিকোলজিও জানা হয়ে গেল, সিনোকোলজি জানা হয়ে গেল, এক্সট্রা কিছু তথ্য জানা হয়ে গেল এবং লাস্টে আমাদের প্রধান স্থলজ বায়োমসমূহ জানা হয়ে গেল। এরপর নোটসে আরও কিছু অ্যাড করা আছে, সেই নোটসগুলো একবার ফলো করলেই এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, একবার করে রিভিশন দিলেই কমপ্লিট। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। কোনো কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বা মেসেজ করে জানাতে হবে।